নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবার অনুরোধে আবার একটি বড় ধারাবাহিক গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্প সঙ্গোপনের সুর, কলমে দেবিকা সাহা। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনি তোমার সালে ভালোবাসা, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো। 22শে শ্রাবণ এই গানটা আজ আরও বেশি করে উপলব্ধি করতে পারছে অর্চি। নিজের ঘর লাগোয়া পর্দাটা এক ধাক্কায় টেনে সরিয়ে দিল মেয়েটা। বাইরেটায় আজ খুব হাওয়া দিচ্ছে, মাথাটা ভীষণ রকমের যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। বুকের ভেতর দলা পাকানো কষ্টটা মনে হচ্ছে এক ঝটকায় বেরিয়ে আসতে চাইছে। অঙ্কনের সাথে ওরা সম্পর্কটা নেই। জীবনে আজকে ওকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে এসে দাঁড় করিয়েছে যেখানে আপাত দৃষ্টিতে হতাশা ছাড়া আর কিছুই নেই। সত্যিই কি হতাশা? না তো। অর্চি তো নিজে থেকেই বেরিয়ে এসেছে এই সম্পর্কটা থেকে, এটাই তো বলবে অঙ্কন। আর শুধু অঙ্কন কেন, সবাই বলবে এই কথাটা। কথাটা তো একদম সত্যি। একটা দীর্ঘশ্বাসের সঙ্গে ব্যালকনি লাগোয়া চেয়ারটাতে গিয়ে বসলো অর্চি। 9টা বছরের সম্পর্কের বিচ্ছেদের কথাটা জানাজানি হয়ে গেলে কি হবে? কথাটা একবার মনে পড়তে অজানা আতঙ্কে বুকটা কেঁপে উঠল অর্চির। বাইরের ঝড়ের সঙ্গে সঙ্গে মেয়েটার বুকের ভেতর দিয়ে কি ঝড় চলে গেল সেটার অস্তিত্বের কথা কেউ টের পেল না। খাবার টেবিলে চিকেন স্যান্ডউইচটা সাজিয়ে নিয়ে কখন থেকে বসে আছেন পূর্ণিমা দেবী। অর্চি অত্রি দুজনেই স্যান্ডউইচ খেতে খুব পছন্দ করে, তাই দুই মেয়ের পছন্দের কথা মাথায় রেখেই আজকের জলখাবারে স্যান্ডউইচ বানিয়েছে পূর্ণিমা দেবী। কিন্তু এখনো পর্যন্ত তার কোনো মেয়েরই পাত্তা নেই। এই নিয়ে কম করে 10 বার ডাকা হয়ে গেল মেয়েদের, অথচ কারোর আসার নাম নেই। মা, ও মা, দাও দাও দাও, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দাও, অনেক দেরি হয়ে গেল না গো মা। সে তো একটু হয়েছেই, আয় আয় বস, আর কথা না বাড়িয়ে চটপট খেয়ে নে, এরপর আর দেরি হলে কিন্তু স্কুলে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দাও, আর আজকে না ইংলিশ ক্লাস টেস্ট আছে গো, লাস্ট মিনিট দেখতে দেখতেই দেরি হয়ে গেল গো। চেয়ারটা টেনে নিয়ে বসতে বসতে কথাগুলো বলল আত্রে। মা, দিদিভাই রেডি তো? ও তো আমাকে ছাড়তে যাবে স্কুলে। স্যান্ডউইচটা একটা বাইট নিয়ে ঘড়িটা দেখতে দেখতে দিদিকে উদ্দেশ্য করে মায়ের কাছে প্রশ্নটা করলো আত্রে। কই, তোর দিদি তো এখনো আসেনি খেতে, আমি তো ভাবলাম তোর সঙ্গে আসবে। দিদিভাই এখনও রেডি হয়নি? আজকে তাহলে নির্ঘাত দেরি হয়ে যাবে গো আমার। মা, একটা কাজ করি বরং, আমি সাইকেলটা নিয়ে একা একাই চলে যাই। ও অনেক রাত করে এসেছে, ওর রেস্ট করুক, আমি চলে যেতে পারবো। একদম না, খুব বড় হয়ে গেছিস নাকি? চুপচাপ খেয়ে নে তো, আমি নিয়ে যাব তোকে। এক প্রকার থমকের সুরেই অত্রিকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি। এই তো দিদি চলে এসছে, আয় তো মা বস, তোদের পছন্দের চিকেন স্যান্ডউইচ বানিয়েছি। একটু হেসে টেবিলের সামনে চেয়ারটাতে বসে খাবারে মনোনিবেশ করলো। আজ অর্চিকে প্রতিদিনের তুলনায় একটু বেশি শান্ত বলে মনে হচ্ছে। অর্চি এমনিতেই শান্ত মেয়ে, তবে আজকের অর্চিকে যেন অন্যদিকে সাথে যেন মেলানো যাচ্ছে না। যে মেয়েটা সবসময় পরিপাটি হয়ে থাকে আজকে কেমন যেন উস্কো খুস্কো আর কেমন যেন চুপচাপ। অর্চিকে কিছু বলতে না দেখে পরের কথাটা পূর্ণিমা দেবী নিজেই বলে উঠল। শোন না অর্চি, কাল একটু থোড় রান্না করেছিলাম, রুমেলা দি তো থোড় খেতে খুব পছন্দ করে, তাই আমি একটু রেখে দিয়েছিলাম। আজ তুই অত্রিকে নিয়ে স্কুল যাওয়ার পথে রুমেলা দিকে থোড়ের বাটিটা দিয়ে আসবি রে। আমি টিফিন বক্সে করে গুছিয়ে রেখেছি, তুই একটু দিয়ে আসলেই হবে। মায়ের কথাতেই আবার বুকটা কেঁপে উঠল অর্চির। তাও নিজেকে যতটা সম্ভব শক্ত রেখে বলল, মা, ওই বাড়িতে আমি আর যাব না। মেয়ের মুখে এই কথাটা শুনে পূর্ণিমা দেবী বেশ অবাকই হলেন। অত্রিও খাওয়া থামিয়ে দিয়ে দিদিকে দিকে একটু তাকালো। মা, ওই বাড়িতে যাওয়া আমার আর সাজে না, অঙ্কনের সাথে আমার আর সম্পর্কটা নেই। কাকিমার জন্য তুমি যে খাবারটা বানিয়েছো যখন অত্রিকে দিয়েই দাও, ও অরণ্যকে দিয়ে পাঠিয়ে দেবে কাকিমার কাছে, কিন্তু মা আমি যেতে পারবো না। কি বলছিস তুই? তোর মাথাটাতে ঠিক আছে তো? সম্পর্ক নেই মানে কি? তোদের সামনের বছর বিয়ে, দুই বাড়ি থেকে সব ঠিক, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই সবটা জানে, আর তুই এখন বলছিস যে সম্পর্কটা নেই? ইয়ার্কি পেয়েছিস নাকি? বিয়েটা হবে না মা, আর তুমি ঠিকই শুনেছ, সম্পর্কটা আমার আর নেই। মেয়ের এরকম কথা শুনে পূর্ণিমা দেবীর পায়ের নিচ থেকে যেন মাটিটা সরে গেল। কি বলছে এই মেয়ে? এত বড় একটা সিদ্ধান্ত! না, আর কিছু ভাবতে পারছেন না উনি। আজকে ফোনটা রিসিভ করলো না অঙ্কন।
প্রায় 10 বার রিং হলেও উল্টো দিক থেকে কোনো রকম রেসপন্স পাওয়া গেল না। এই ঘটনা প্রতিদিনই ব্যস্ত। অঙ্কনের এই ব্যস্ততাই আজকাল একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। পুরনো কথাটা মনে পড়তেই আরও একবার কেঁপে উঠল অর্চি। বাসের সিটে হেলান দিয়ে একটু ঘুমের মতো এসছিল। হঠাৎ করে এরকম একটা স্মৃতি চোখের সামনে স্বপ্ন হয়ে ফিরে আসায় এক প্রকার ধরপড় করেই চোখটা খুলল অর্চি। ব্যাগ থেকে ফোনটা বের করে একবার চেক করলো। না, ফোন বা মেসেজ কিছুই আসেনি অঙ্কনের তরফ থেকে। নিজের কাণ্ড দেখে নিজেকে উদ্দেশ্য করে একটা তাচ্ছিল্যের হাসি হাসল অর্চি। আর কবে তোর শিক্ষা হবে রে অর্চি? এখনও এক্সপেকটেশন রাখিস ওই মানুষটার থেকে? তোর এখনও মনে হয় সে তোকে ফোন করবে? না রে, এটা হওয়ার নয়। সেদিনের তোর ওই বেরিয়ে আসাতে সব থেকে খুশি অঙ্কনই হয়েছিল। ও তো মনে মনে এই দিনটাই চাইছিল। আর তুই নাকি এখনও এক্সপেকটেশন রাখিস যে সে তোকে ফোন করবে, ফোন করে তোর রাগ ভাঙাবে? সত্যি রে, তুই বড্ড বোকা, ভীষণ বোকা। কলেজ স্ট্রিট চত্বরে আজ ভীষণ ভিড়। এই ভিড়ের মধ্যে খুঁজে খুঁজে বই কেনাটা একটা ভীষণ প্রিয় অভ্যাস অর্চির জন্য। আজকেও মেয়েটা এই অভ্যাসের অন্যথা করেনি। কলেজ স্ট্রিট মোড়ে দাঁড়িয়ে ডজন দরে কয়েকটা খাতা, ফাইল, পেন এসব টুকটাক জিনিস কিনে যাচ্ছিল অর্ত্রির জন্য। হঠাৎ করে উল্টো দিকে একটু এগিয়ে পুটি টিমে মিষ্টির দোকানের সামনে চোখ যেতেই চোখটা আটকে গেল অর্ত্রির। খুব মন দিয়ে মিষ্টিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে মিষ্টি কিনতে ব্যস্ত অঙ্কন। মুখে লেগে আছে সেই মিষ্টি হাসিটা। কিন্তু ওর পাশেই মেয়েটাকে কথাবার্তা দেখে তো মনে হচ্ছে অঙ্কনের সাথেই এসেছে মেয়েটা। কিন্তু কে ওই মেয়েটা? পাশবালিশের মুখ গুজে কাঁদলে কি আমি টের পাবো না ভেবেছিস? না না মা, কোথায় কাঁদছি? আসলে চোখে কিছু একটা পড়েছিল। আর কাল রাতে অত ভরপেট খাওয়ার পর আজ সকালে অত ভোর ভোর ঘুম থেকে উঠতেও একটু কষ্ট হচ্ছিল। চোখটা বড্ড জ্বালা করছে। তাই এখন একটু ঘুমানোর চেষ্টা করছিলাম আর কি। এমনিতেও তো এখন আর তেমন কোনো কাজ নেই। মায়ের কাছে মিথ্যে কথাগুলো ঠিক ধোপে টেকে না। মনে রাখবি, আমি তোকে পেটে ধরেছি। কে আর কথা শেষ হওয়ার আগেই ওর মা তন্নি কথাটা বলে উঠল। বলি, কখন থেকে বাজার ব্যাগটা হাতে নিয়ে তোমায় ডাকাডাকি করছি, তা তোমার তো কোনো পাত্তাই নেই। আমি ভাবলাম বাড়ি নেই বুঝি তোমরা। এখন তো দেখি মা মেয়ে মিলে বেশ গল্প চলছে। তা কী নিয়ে গল্প চলছে আমিও একটু শুনি। কী আর হবে, সবটাই ভাগ্য। যাই হোক, তুমি বাজারে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার বাড়ছি। এরপর আর কারোর কাছ থেকে কোনো উত্তরে প্রতীক্ষা না করেই ওই ঘর থেকে দ্রুত বেরিয়ে গেল তন্নি। কী হয়েছে রে মা? তোর মা ওভাবে কিছু না বলে হন্তদন্ত হয়ে ছুটলই বা কেন? কী আর হবে বলো বাবা? মায়ের কি আর চিন্তার অন্ত আছে বলো? অবশ্য শুধু মায়ের কেন, তোমারই বা কম চিন্তা নাকি এরকম একটা মেয়ে থাকলে? থাক না রে মা, ওসব কথা বাদ দে। অতীতকে মনে করে তাকে আঁকড়ে রাখলে শুধু কষ্টটাই বাড়ে রে। সমাধান তো আর খুব একটা পাওয়া যায় না। আর কি বলতো, জীবনটা অনেক বড়। প্রতিটা মুহূর্তই আমাদের সুযোগ করে দেয় আবার নতুন করে কিছু শুরু করতে। মানুষ মাত্রই তো ভুল হয়, সেটা অন্যায় নয়। তবে আমরা যদি সেই ভুলটা বুঝে ঠিকটা করার চেষ্টা না করি, অন্যায়টা তখন হয়। যাই হোক, তোর মা খাবার বেড়েছে মনে হয়, আয় খেতে আয়। বাবা চলে যেতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কেয়ার মুখ থেকে। তুমি ঠিক বলেছ বাবা, ভুল যখন করে ফেলেছি প্রায়শ্চিত্তটা তো আমাকেই করতে হবে। কথাটা ভেবেই টেবিল থেকে ফোন আর পার্সটা নিয়ে ওড়নায় গলা জড়িয়ে চুলটাকে আলগা ক্লিপ দিয়ে সেট করে নিজেকে পরিপাটি করে নিল কেরা। কিরে, কোথায় বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মা, মৌমির সাথে একটু দেখা করার ছিল। মৌমি মানে তোর ওই স্কুলের বন্ধু, তাই না? হ্যাঁ মা, আসলে একটা কাজের বিষয়ে ওর সাথে একটু কথা ছিল। কাজ? কী কাজ? আর তাছাড়া এসব কাজের মধ্যে এখন যাবি? মানে বলছিলাম কি, পড়াশোনাটা শুরু করলে হতো না? আহা, পড়াশোনার সাথে সাথেও যদি কাজটাও করতে চায় করুক না, তাতে ক্ষতি তো কিছু নেই। আর তাছাড়া একটু লোকজনের মধ্যে থাকলে মেয়েটারও তো মনটা একটু ভালো থাকবে। তুই যা তো মা, যেখানে যাচ্ছিলি কোনো চিন্তা করিস না, তোর বাবা সবসময় তোর পাশে আছে। জানি বাবা, ঠিক আছে আসছি আমি। এবার দেরি করলে সত্যি একটু দেরি হয়ে যাবে। কি হলো, তুমি এরকম হতাশ হয়ে বসে আছো যে? কি করব বলো, বড্ড চিন্তা হয়। ঘর পোড়া গরু যে, তুমি তো মেয়েটাকে একা একাই যেতে দিলে, কিন্তু আমার তো বড্ড চিন্তা হচ্ছে। শোনো, চিন্তা করে এখনো পর্যন্ত কেউ সমস্যার কোনো সমাধান করতে পারে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি জানি, তোমার মুখের কথাই যেন সত্যি হয়। আজ এই বড্ড সে পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে কি আর। আগেও এরকমভাবেই দিন শুরু হতো।
মা কি সুন্দর সকাল সকাল টিফিন গুছিয়ে দিত, বাবা স্কুলে দিয়ে আসতো। স্কুলে বন্ধুদের সাথে কতই না মজা হতো। পড়াশোনার সাথে সাথে বন্ধুদের সঙ্গে আড্ডা, টিউশন পড়তে যাওয়ার সেই মজা, স্কুলের প্রোগ্রামের আয়োজন, স্কুলের মাঠে এক্কা দোক্কা, রুমাল চুরি, ব্যাডমিন্টন, আরও কত কত খেলাতে দিনগুলো কি সুন্দর রূপকথার মতো কাটত। তারপর যে কী থেকে কী হয়ে গেল, কেমন যেন বদলে গেলাম, অবুঝ হয়ে গেলাম ভীষণ রকম। কারোর কথাই শুনলাম না, আর তার জন্যই আজকের এই পরিণতি। কথাগুলো ভাবতে ভাবতেই চোখের কোণটা যেন কেমন চিকচিক করে উঠল। সঙ্গোপনের সুর, ভাবনা বহুদূর। মেঘের ভেলায় মেঘের চিঠি পাঠালো রোদ্দুর। অঙ্কনকে দেখতে একটু ইচ্ছে করেই আড়াল হয়ে গেল অর্চি। পাছা অঙ্কন ওকে দেখে ফেলে, তবে অঙ্কন এখনও ওই দোকানটাতে আছে। শুধু কি আছে, কন্টিনিউয়াসলি ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে। আচ্ছা, এটা দেখতে মন খারাপই বা কেন করছে অর্চির? ওর তো আর অঙ্কনের কেউ হয় না। অঙ্কন এখন যার সঙ্গে খুশি কথা বলুক, ঘুরে বেড়াক, তাতে ওর কি? মনে মনে নিজের অবাধ্য মনকে কথাগুলো বুঝিয়ে চোখটা অন্যদিকে ঘুরিয়ে নিজের গন্তব্য পরিবর্তন করলো মেয়েটা। সকাল পেরিয়ে দুপুর যত বাড়ছে, একাধারে ভিড় আর রোদ দুটোর উৎপাতই খুব বেশি করে জানান দিচ্ছে। এই ভিড়ের মধ্যে একা একা খুব কমই হেঁটেছে কেরা। এখনও মনে আছে ছোটোবেলা বাবার হাত একটুও ছাড়তো না। এর আগে যে কবার কলেজ স্ট্রিট এসেছে প্রত্যেকবারই বাবার সাথে। কেয়ার বাড়ির শ্যামবাজার মানে কলেজ স্ট্রিটের খানিকটা কাছাকাছি হওয়াতে বইপত্র বিষয়ে যাবতীয় কেনাকাটাতেই কলেজ স্ট্রিটেই আসতো ছোট থেকে। তবে ওই যে প্রত্যেকবারই বাবার সাথে, বাবার হাত ধরে। আজ প্রথম এই ভিড়ে একা হাঁটা, নিজের জন্য হাঁটা। সকালবেলা মৌমির ফোনটা পেয়ে তড়িঘড়ি বেরিয়ে এলো মেয়েটা। কি একটা কাজের ব্যাপারে বলছিল মমি। আচ্ছা, কাজটা কি? আর কি বা কাজ জুটবে ওর কপালে? গ্র্যাজুয়েশনটাও তো করেনি, 10-12 পাস, তাও তো রেজাল্টে রয়েছিলি। ওর মতো মেয়েকে এখন কেই বা কাজ দেবে? যদিও কেয়া আবার করে ডিস্টেন্সে গ্র্যাজুয়েশনটা করবে বলে মনস্থির করেছে। এখন যে কোনো রকম একটা কাজ করে নিজের হাত খরচাটা চালাতে পারলেই হলো। এরপর পড়াশোনা করেও ঠিক ভালো কিছু একটা করবে। কথাগুলো মনে মনে ভাবতে ভাবতেই হাতে থাকা ছাতাটাকে মেনে নিল। বাইরে যা রোদ। কলেজ স্ট্রিট চত্বরেই বসন্ত কেবিনে মৌমি অপেক্ষা করছে কেয়ার জন্য। ইস, অনেকটা দেরি হয়ে গেল রে। হয়তো মেয়েটা অনেকক্ষণ ধরেই আমার জন্য বসে আছে। কথাটা মনে হতেই তাড়াতাড়ি করে পা চালালো কেয়া। তাহলে তুই রাজি তো কেয়া? মৌমির দেওয়া কাজের প্রস্তাবটা বেশ লেগেছে কেয়ার। একটা বুটিকের দোকানে, বেশ বড়সড় দোকানটা, ওখান থেকে সেল গার্লের কাজ করতে হবে, 6 ঘন্টা করে ডিউটি দিনে। আর সবথেকে মজাদার বিষয় হচ্ছে কেয়া চাইলে ওখানে বুটিকের কাজও শিখতে পারে। ওনারাই একটা নির্দিষ্ট দিনের কোর্স করান, আর কোর্স শেষ হলে নিজেদের বুটিকের ডিজাইনার সেকশনেই জব অফার করে। তবে এই কোর্সের জন্য ডিউটি টাইমের পর এক্সট্রা 3 ঘন্টা করে থাকতে হবে। আসলে এই ঘরোয়া নামের বুটিকটি একটি পারিবারিক প্রতিষ্ঠান, মানে কলকাতার বহু পুরনো মুখার্জি বাড়ির একটা পারিবারিক ব্যবসা। এটা এতদিনের ব্যবসা সমান নামডাক নিয়ে এখনও রমরমিয়ে চলছে। এই বাড়ির ছোট বড় থেকে প্রত্যেকটা সদস্য বুটিকের বিভিন্ন রকমের দায়িত্বে রয়েছে। বর্তমানে এই বুটিকের সেলিং সেকশনে রয়েছে এই বুটিকের বর্তমান কর্ণধার অনিমেষ মুখার্জির ছোট নাতি অঙ্কন মুখার্জি। তার কাছ থেকে কেয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে হবে। কী রে কেয়া, তুই রাজি তো? দেখ, আমি এখন ডিজাইনার সেকশনে আছি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তোর খুব ভালো লাগবে রে ওখানে। ওনারা খুব ভালো, কর্মচারীদের সুযোগ সুবিধা এত ভালোভাবে বোঝেন আর খেয়াল রাখেন, কি বলবো। আর অঙ্কন স্যারের তো কোনো তুলনাই নেই, একেবারে মাটির মানুষ। তোর কোনো অসুবিধা হবে না ওনার আন্ডারে কাজ করতে, দেখিস। এত কিছুর পর রাজি না হওয়ার তো কারণ থাকে না। আর সত্যি কেয়ার এখন কাজটা খুব দরকার, অন্য কারোর জন্য নয়, ওর নিজের জন্য। মনে মনে কথাগুলো ভেবে নিয়ে মৌমির এই কাজের প্রস্তাবটাকে সম্মতিসূচক মাথা নাড়ল কেয়া। বেশ, তাহলে কাল চলে আসিস আমাদের ঘরোয়া বুটিকে। কাল থেকে তোর নতুন জার্নি শুরু কেয়া। এই আনন্দে আমার তরফ থেকে একটা চাউমিন ট্রিট। মৌমির কথাগুলো শুনে এক টুকরো হাসির ঝলক খেলে গেল। ভালো লাগছে নিজের জন্য কিছু ভালো হবে এটা ভেবে। অর্চিকে একটা ফোন করবে ভেবে ফোনটা হাতে নিয়েও আবার অর্চির বলা সেদিনের কথাগুলো মনে আসতেই বেশ খানিকটা রাগই হলো অঙ্করে। কি অনায়াসে বলে দিল ইউ ক্যান মুভ অন। এত বছরে একটা সম্পর্কে মুভ অন বলে দেওয়াটা কি এতটাই সহজ? অঙ্কন মানছে যে অর্চিকে এখন আর অতটা সময় দেওয়া হয় না ওর পক্ষে, কিন্তু সেটা নিয়ে এইভাবে যেখানে সেখানে সিন ক্রিয়েট, এরই বা কী হয়েছে? দুজনেই অ্যাডাল্ট,
দুজনেরই তো নিজস্ব কিছুটা স্পেস দরকার, এটা খুব বিশ্বাস করে অঙ্কন। কিন্তু অর্চির তাতে হবে না, তার পুরো জগৎটাতেই অঙ্কনকে নিয়ে পজেসিভনেসে ভরা। পজেসিভনেস। অঙ্কন এটাই বিশ্বাস করে ওর প্রতি অর্চির ব্যবহারটাকে। খেয়েছো কি না, ঘুমিয়েছো কি না, যার সাথে কথা বলছিলে সে কে, এই বন্ধুর সঙ্গে এত কথা বলার কি আছে, ওই রিলেটিভের বাড়িতে আজকে থাকার কি দরকার ছিল, বুটিকের কোনো কর্মচারীর সঙ্গে কেমন ব্যবহার করছো, এই ব্যাপারগুলো দিন দিন ইরিটেট লাগতো অঙ্কনের। তাই তো অর্চির কাছেও একটু নিজস্ব স্পেস চেয়েছিল, কিন্তু তাই বলে অর্চি ছেড়ে চলে যাওয়ার মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল। অর্চির পজিটিভনেস আর ওভার থিঙ্কিংয়ে হাঁপিয়ে উঠছিল অঙ্কন, কিন্তু তাই বলে অর্চিকে ছাড়বে এমন তো কথা কখনো মনে আনেনি। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে 2টো সিগারেট শেষ হয়ে 3 নম্বর সিগারেটে টান লাগিয়েছে ছেলেটা, সে খেয়াল এখন হলো। একটা এত বছরের রিলেশনশিপ, সামনের বছর বিয়ে, আর এখন কিনা অর্চির সেদিনের বলা কথাটা মাথাতে আসতে আবার বিরক্তিতে ভরে উঠল অঙ্কনের মন। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী দিন দ্বিতীয় পর্ব আসছে।